টিভিএস পডকাস্টে স্বাগত জানাচ্ছি। আমি আনিসুর রহমান। আজ আমরা কথা বলবো ভারত থেকে বাংলাদেশে পুশিং করার বিষয় নিয়ে। এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন অভিবাসন ও শরণার্থী বিষয়ক বিশেষজ্ঞ আসিফ মনির। জনাব আসিফ মনির, টিভিএস পডকাস্টে যুক্ত হয়ে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা একটু জানতে চাই যে সম্প্রতি সময়গুলোতে ভারত থেকে বাংলাদেশে পুশিং করা হচ্ছে, এই বিষয়টাকে আপনি কিভাবে বিশ্লেষণ করছেন? ভারত বাংলাদেশের সম্পর্কের মধ্যে যে অনেক সময় ওঠানামা হয় তারই এটা একটা অংশ, এবং অতীতে আমরা এরকম দেখেছি যে কিছু কিছু ক্রিটিক্যাল সময়ে এ ধরনের দিনের ঘটনা ঘটে। আর আরেকটা হচ্ছে যে যেহেতু আমাদের প্রতিবেশী দেশ, আমাদের দুই পক্ষেই বিশেষ করে বাংলাদেশিদের পরিচিত আত্মীয়জন আছে দুই দিকেই। তো সেটা যেমন একটা ব্যাপার যে নিজেদের মধ্যে তারা একটা যোগাযোগ রাখার চেষ্টা করে, আরেকটা হচ্ছে আমাদের যে সীমানা রেখা আছে এবং সেখানে সুনির্দিষ্টভাবে যে চেক পয়েন্ট গুলো থাকে, দেখা যায় যে আমাদের এই সীমানাগুলো সব সুনির্দিষ্ট সব জায়গায় না, যাতে করে মানুষ সময় নিজেরাই যাতায়াত করতে পারে। কিন্তু ক্রিটিক্যাল সময়গুলোতে এটা একটু স্পর্শকাতর হয়ে যায়। আমরা দেখেছি যে আমাদের এদিক থেকেও ভারতে প্রবেশের চেষ্টা করেছে মানুষ, বিশেষ করে গত বছর যখন গণঅভ্যুত্থান হলো এবং পরিবর্তন হলো রাজনৈতিক ভাবে, তখন কিছু মানুষ ওইদিকে যাওয়ার চেষ্টা করেছে, সেটা নিয়ম বহির্ভূত ভাবে। সেটা তারা নিজেরাই যাওয়ার চেষ্টা করেছে। তখন আবার দেখেছি যে তাদেরকে আমাদের এদিকে পুশব্যাকের একটা চেষ্টা হয়েছে, অথবা অনেক ক্ষেত্রে উভয় পক্ষের যে সীমান্ত বাহিনী আছে তারা নিজেরা আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্ত নিয়েছে এবং শেষ পর্যন্ত তাদেরকে আবার বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে। কিন্তু এই পুশিনের ঘটনাগুলো বিশেষ করে যখন কোনো একটা সংকট তৈরি হয় আমাদের এই দুই দেশের যে কোনো একটি দেশে, তখন সেটার একটা প্রবণতাটা বেশি দেখা যায়। এবং এটা সাম্প্রতিককালে আমরা দেখছি, বিশেষ করে যখন ভারত পাকিস্তানের মধ্যে যে সাম্প্রতিক টেনশন শুরু হয়েছিল, তখন এটার প্রবণতাটা আমরা বেশি দেখেছি। তবে এছাড়াও অন্য সময়ও মাঝে মাঝে আমরা দেখি, বিশেষ করে যখন বাঙালি অধ্যুষিত যে এলাকাগুলো রয়েছে পশ্চিমবঙ্গে, যেখানে এক সময় আমাদের এই অঞ্চল থেকে, তৎকালীন পূর্ববঙ্গ বা পূর্ব পাকিস্তানের অংশ থেকে যারা ভারতবর্ষে প্রবেশ করেছেন বিভিন্ন সময় এবং সেখানেই তারা স্থায়ীভাবে বসবাস করছেন অনেক বছর ধরে, ধরা যায় যে তারা স্থায়ী বাসিন্দা হয়ে গেছেন বা অভিবাসী, এমনকি 47-এর পর থেকেও, তাদের ব্যাপারেও মাঝে মাঝে এরকম প্রসঙ্গটি এসেছে যে তাদেরকে সেখানে জায়গা না দেওয়া বা ফেরত পাঠানো, আসাম থেকে শুরু করে আরো বেশ কিছু জায়গায়। তো এইটা বিভিন্ন সময় আমরা দেখি, সেটা কিছুটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবেই হয়ে থাকে, স্থানীয়ভাবে হয় অনেক সময়, হয়তো কেন্দ্রের বা রাজ্য সরকারের হয়তো সেখানে বড় ভূমিকা থাকে না, কিন্তু এক ধরনের সেটার ব্যাপারে নির্লিপ্ততা অনেক সময় আমরা দেখি এই পুশিং করার ব্যাপারে। এইবার যে সম্প্রতি যে পুশিং হচ্ছে, এর মধ্যে দেখছি যে ভারতের মানে সীমান্তবর্তী এলাকা না, বাংলাদেশের সাথে বাইরে থেকেও লোকজন নিয়ে এসে পুশিং করা হচ্ছে এমন খবর পাওয়া গেছে। যেমন গুজরাট থেকে বেশ কিছু লোকজনকে এখানে পুশিং করা হয়েছে। তার মধ্যে বলা হচ্ছে যে বাংলাদেশের নাগরিক যেমন রয়েছে, মানে কথা যেরকম গণমাধ্যমে এসেছে, তাদের মধ্যে ভারতের নাগরিক রয়েছে। এইবার এই পুশিংয়ে কি কোনো আলাদা বিশেষত্ব আছে কিনা? হ্যাঁ, অবশ্যই। শুধু সীমান্ত এলাকা থেকে যেহেতু না, অন্যত্র থেকেও। এবং এটাও আমরা শুনছি যে ভারতে যে রোহিঙ্গারা আছে তাদেরকেও এখানে পুশিং করা হচ্ছে। আমরা আগে শুনেছি যে যারা বিভিন্ন সময় বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে রোহিঙ্গারা, তাদের নিজেদের আবাসভূমি ছেড়ে কাশ্মীর এলাকার আশেপাশে তাদের কিছু কিছু বসতি রয়েছে, সেটা ছাড়া অন্যত্র রয়েছে। এবং এর আগেও আমরা দেখেছি যে রোহিঙ্গাদেরকে, সেখানে যে রোহিঙ্গারা রয়েছে অর্থাৎ ভারতে, তাদেরকে বাংলাদেশে পুশিং করার একটা চেষ্টা হয়েছে। এবং সাম্প্রতিককালে একটা হচ্ছে যে যেটা বলল যে এখানে অন্য অঞ্চল থেকেও, আরেকটি হচ্ছে যে বিশেষ করে ভারতীয় না, রোহিঙ্গা হিসেবে পরিচিত বা কোনো এক সময় তারা এসেছে আরাকান থেকে বা রাখাইন থেকে, এবং সেখান থেকেও তাদেরকে ভেতরে পুশিং করা হচ্ছে এবং অলরেডি পুশিং করা হয়েছে। তো সেই দিক থেকে অবশ্যই কিছুটা একটু ভিন্নতা তো আছেই। তো এই সব ক্ষেত্রে আসলে আন্তর্জাতিক রীতিনীতি কি বলে? এখানে যেহেতু দুটি রাষ্ট্রের একটা বিষয়, এটা উভয় রাষ্ট্রের একটা বড় ভূমিকা থাকবে নিজস্ব। এবং যখন থেকে বর্ডার স্টেটের প্রক্রিয়াটা চালু হয়েছে, অর্থাৎ সীমান্ত রেখা রয়েছে এবং সেটার জন্য নিয়ম কানুন রয়েছে যে কিভাবে বর্ডার ক্রস করা যাবে, কোন কোন মাধ্যমে যাবে, এবং সেগুলোর জন্য প্রপার দলিলপত্র লাগে, আমরা পাসপোর্ট ব্যবহার করি, ভিসার প্রয়োজন হয়। এছাড়া যে কোনো
এই এক সীমানা থেকে আরেক সীমানায় চলে যাওয়া, অর্থাৎ এক দেশ থেকে এক রাষ্ট্র থেকে আরেক দেশ রাষ্ট্রে চলে যাওয়া কোন রকম অনুমতিহীন ভাবে, এটা অবশ্যই আন্তর্জাতিক নিয়ম বহির্ভূত। তবে এটার আমরা প্র্যাকটিস যেটা দেখি সেটা হচ্ছে যে দুটি দেশ যারা তাদের নিজের সীমান্ত বাহিনী যারা আছে তারা নিজেরা এটাকে নিয়ন্ত্রণ করে, তাদেরকে যে জুরিসডিকশন দেওয়া থাকে, তাদেরকে যে দায়িত্ব দেওয়া থাকে সীমান্ত রক্ষা করার ক্ষেত্রে, সেইখানে তাদের একটা বড় ভূমিকা থাকে যে যার যার রাষ্ট্রের সীমান্ত বাহিনী। এবং যখন এই ধরনের ঘটনা ঘটে যে এক রাষ্ট্র সীমানা থেকে আরেক রাষ্ট্র সীমানায় যেতে পারে, এবং এটা ভারত বাংলাদেশের ক্ষেত্রেও উভয় বাহিনীর এক ধরনের একটা সমঝোতা বা তাদের আলাপ আলোচনার প্রয়োজন রয়েছে। এটা আমরা অতীতেও দেখেছি যে বর্ডার যে সভা হয় দুই বাহিনীর, সেখান থেকে কিছু কিছু মীমাংসা করার চেষ্টা করা হয় যদি টেনশন তৈরি হয় দুই বাহিনীর মধ্যে বা দুই দিকের সীমান্ত নিয়ে। তো এই ক্ষেত্রেও আমরা আশা করি যে সেই ধরনের আলাপ আলোচনা হয়েছে, না হয়ে থাকলে সেটা দ্রুত করা, এবং বিশেষ করে যদি অলরেডি পুশিং করা হয়ে গিয়ে থাকে যেটা আমরা শুনছি, তাহলে এটার হয়তো একটা প্রতিবাদের জায়গা থাকবে। তবে প্রথমত এই দুই সীমান্ত বাহিনী নিজেদের মধ্যে ফ্ল্যাগ মিটিং বলা হয় বোধহয় সেটিকে, এইটি জরুরি। এবং যদি কোনো মানুষ বিপদের কারণে এসে থাকে সেটাকে কেস বাই কেস বুঝে সেটার একটা কমন আন্ডারস্ট্যান্ডিং, একটা উভয়েরই একটা সমান সমঝোতা বা বোঝার জায়গা তৈরি করা প্রয়োজন। তারপরে সেটার ভিত্তিতে হয়তো যার যার সরকারকে তারা ঊর্ধ্বতন পর্যায়ে তারা প্রস্তাব পাঠাবে যে এটা কি করা যেতে পারে যদি অলরেডি তাদের কাছে কোনো রকম দিক নির্দেশনা না থাকে, এবং সেই অনুযায়ী সরকার প্রধান বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেই নির্দেশনা দিবে সেই অনুযায়ী বর্ডার ফোর্স অ্যাক্ট করবে বা পদক্ষেপ গ্রহণ করবে। এই যে এইবার যারা পুশিনের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করেছে তাদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে বিএসএফ তাদেরকে এই পুশিনে জড়িত ছিল। এই ক্ষেত্রে বাংলাদেশের পার্ট যেটা, বাংলাদেশের বর্ডার গার্ড যারা আছেন তাদের আসলে করণীয় কি আছে? তারা কি ধরনের আন্তর্জাতিক রীতি মানে কি ধরনের পদক্ষেপ নিলে পুশ ব্যাক করার সুযোগটা থেকে যায়? প্রথমত যখন পুশিং হচ্ছে তখন আসলে কতটা সক্রিয় ভূমিকা আমাদের বর্ডার গার্ডরা রাখতে পেরেছিলেন সেটা একটু মানে তদন্ত করা দরকার বা বোঝার দরকার আছে। কারণ প্রথমতই ঢুকতে দেওয়ার আগেই তাদেরকে প্রতিহত করা বা অন্তত একটা সিদ্ধান্তের জায়গায় উপনীত হয়ে তাদেরকে প্রবেশের অনুমতি দেওয়া, সেটাও আমরা সিভিলিয়ান জায়গা থেকে কিন্তু এখনো জানি না যে যারা প্রবেশ করেছে সেখানে বর্ডার গার্ডের দিক থেকে তারা জানতেন কিনা এবং তারা জেনে প্রবেশ করতে দিয়েছেন কিনা, নাকি সেখানে বিএসএফ এর সহায়তায় বলপূর্বক ভাবে তারা প্রবেশ করেছেন। যদি বলপূর্বক প্রবেশ করে থাকে তাহলে অবশ্যই আমাদের করণীয় জায়গাটা হচ্ছে সেটার একটা প্রতিবাদের জায়গা, এবং আমরা কতটা পদক্ষেপ নিয়েছিলাম সেটা আরেকটু জোরদার কিভাবে করা যেতে পারে। কিন্তু যদি আমাদের দিক থেকে কোনো রকম শিথিলতা থেকে থাকে যে আমাদের অগোচরে তারা প্রবেশ করেছে, তাহলে সেটা কিন্তু আমাদের দিক থেকেও কিছুটা দেখার বিষয় আছে যে কিভাবে আমাদের অগোচরে প্রবেশ করে। কারণ আমরা এটুকু তো বিশ্বাস করি অবশ্যই যে আমাদের যে কোনো দেশেরই সীমান্ত রক্ষা বাহিনী যারা আছে তারা সীমান্ত রক্ষা যথাযথভাবে করছে, যাতে করে আমরা নাগরিকরা নিশ্চিন্তে থাকতে পারি, নিরাপদ বোধ করতে পারি। আমি একটা বিষয় জানতে চাই যে যাদেরকে পুশিং করা হয় তারা যদি বাংলাদেশের নাগরিক হয় সেক্ষেত্রে আমাদের রাষ্ট্রের একটা দায় আছে, তাদের প্রতি একটা কর্তব্য আছে। কিন্তু যদি তারা আমাদের নাগরিক না হয়, রোহিঙ্গা হোক, ভারতীয় নাগরিক হোক, সেই ক্ষেত্রে আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদেরকে পুশব্যাক করার কোনো সুযোগ আছে কিনা? মানে এই ক্ষেত্রে আন্তর্জাতিক কমিউনিটিকে মানে এর সাথে জড়ানোর কোনো সুযোগ আছে কিনা? সেই ক্ষেত্রে বাংলাদেশ আসলে কি করতে পারে? আসলে এই পুশব্যাক ব্যাপারটাই আমি কোনো আন্তর্জাতিক আইন বা কোন রকম দলিল পত্রে দেখিনি। এটা বলা চলে যে একটা প্রথাগত ব্যবস্থা, কিন্তু এটা নিয়মতান্ত্রিক কোনো ব্যবস্থা আসলে আমরা লিখিতভাবে কোথাও দেখি না। এটা একটা প্রচলন। তো সেই জায়গা থেকে চিন্তা করলে দুটোরই আসলে একটা প্রেক্ষাপট থাকার দরকার যে কিসের ভিত্তিতে হচ্ছে, এবং সেটার একটা হতে পারে যে যার যার দেশে নিজস্ব স্বাধীনতা সার্বভৌমত্বের কথা চিন্তা করে পুশব্যাকের জায়গাটা হতে পারে। এখন কেন ভারতের দিক থেকে এদেরকে পুশ ইন করা হয়েছে সেটা যেমন আমাদেরকে একটু জানতে হবে। এখন সেখানে যদি বাংলাদেশি থেকে থাকে তাহলে ওই দিকের কর্তৃপক্ষ বলতে পারে যে এরা আমাদের দেশের নাগরিক না, কাজেই এদের এখানে থাকার অধিকার নেই, সেই জন্য আমরা এদেরকে বাংলাদেশে পুশ ইন করেছি।
অর্থাৎ তাদের দিক থেকে তারা পুশ ব্যাক করেছে। আবার যদি অন্য নাগরিক হয় এবং সেটা যদি প্রমাণিত হয় অন্য ভারতীয় নাগরিক হয় বা অন্য দেশের নাগরিক হয়, তাহলে অবশ্যই সেটা তারা পারে না এই অর্থে যে সেটা একটা তৃতীয় পক্ষ, অর্থাৎ তারা বাংলাদেশেরও নাগরিক হয়তো না, আবার ভারতের নাগরিক যদি না হয়, আর ভারতের নাগরিক হলে তো অবশ্যই সেটা বলা চলে যে এই সীমান্ত রেখার যে ধরনের সাধারণ স্বাভাবিক নিয়ম কানুন থাকে সেটার বহির্ভূত। এখন আমরা পুশব্যাক করতে হলে প্রথমত হচ্ছে যে যাদেরকে পুশিং করা হয়েছে তাদেরকে সবাইকে শনাক্ত করা সম্ভব কিনা এবং তাদেরকে অন্তত জানা আছে কিনা যে তারা কোথায় আছে, কিভাবে আছে। তারা যদি অলরেডি আমাদের দেশে এসে সাধারণ জনগণের মধ্যে মিশে গিয়ে থাকে তাহলে কিন্তু এটা কঠিন হয়ে যাবে তাদের মধ্যে থেকে, যদি মনে হয় যে আমাদের বাংলাদেশের নাগরিক না এবং আমাদের বিশেষ করে সীমান্ত বাহিনী তাদেরকে পুশব্যাক করতে চায় ভারতের দিকে। তবে যদি জানা থাকে তাহলে অবশ্যই অন্তত ডকুমেন্টেশনটা লাগবে, কাগজপত্র লাগবে, যেটা দিয়ে বাংলাদেশ প্রমাণ করতে পারবে যে এরা বাংলাদেশের নাগরিক না, তাদের অন্য দেশের নাগরিকত্ব আছে বা সেখানে বৈধ পরিচিতি পত্র আছে। সেটার ভিত্তিতে পুশব্যাক করতে পারে। কিন্তু এটা যেটা বলছিলাম যেটা একটা প্রথা, নিয়মের জায়গা না। নিয়মের জায়গায় আমার যেটা মনে হয় যেটা হওয়া উচিত, এই তালিকাটা যদি প্রস্তুত করে আমাদের বর্ডার ফোর্স এবং যদি দুই বাহিনী তাদের যে ফ্ল্যাগ মিটিং, জরুরি ভিত্তিতে ফ্ল্যাগ মিটিং সেটা বাংলাদেশও আহ্বান করতে পারে, সেখানে সে তালিকা নিয়ে বসতে পারে এবং যেখানে বাংলাদেশ যাদের কথা বলছে যেটা বাংলাদেশের নাগরিক না সেই তালিকাটা নিয়ে তাদের সাথে আলাপ আলোচনা করতে পারে বিএসএফ এর সাথে। তো বিএসএফ বিজিবির এই বৈঠকের মধ্যে থেকে একটা কমন আন্ডারস্ট্যান্ডিং আসতে হবে যে হ্যাঁ এরা ভারতের নাগরিক এবং তাদেরকে আবার ভারতে ফেরত পাঠানো হবে। এখন এটা কিন্তু আমরা এর আগে দেখেছি, যেমন মিয়ানমারে যখন এই যে যুদ্ধাবস্থা চলছে সেখান থেকে যারা সেখানে বিশেষ করে সামরিক জান্তার যে সেনা সদস্যরা কেউ কেউ সেখানে আরাকান আর্মির সাথে যে যুদ্ধ হচ্ছে সেটা চাপে তারা কিন্তু পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল এবং তখন কিন্তু বাংলাদেশ মিয়ানমার সরকারের সাথে আলাপ আলোচনা করেছে, কেন্দ্রীয় সরকারের সাথে, আবার ওখানকার যে বিজিপি আছে বর্ডার গার্ড পুলিশ মিয়ানমারের এবং আমাদের বিজিবি তারা ফ্ল্যাগ মিটিং করেছে, তারা আলাপ আলোচনা করেছে এবং সেটাকে নিয়মতান্ত্রিক ভাবে অর্থাৎ পুশব্যাক না, তাদেরকে উভয় রাষ্ট্র রাজি হয়েছে কিভাবে তাদেরকে বিমানে না কোনভাবে তাদেরকে স্থলপথে না নৌপথে কিভাবে তারা ফেরত যাবে এবং সেটা দুই সরকারের তত্ত্বাবধানে তাদেরকে দেশে মানে তারা ফেরত গেছে মিয়ানমারে। যে উদাহরণ কিন্তু আমাদের দেশে সাম্প্রতিককালই আছে। তো ভারতের ক্ষেত্রেও সেই ব্যাপারটি আসলে হওয়া উচিত। তবে প্রথমত সর্বাগ্রে আমাদের নিশ্চিত হতে হবে যে এরা বাংলাদেশের নাগরিক না এবং তারা কোন দেশের নাগরিক সেটারও যদি কোনো প্রমাণ বাংলাদেশের কাছে থাকে, কারণ এটা আসলে মুখের কথায় আমরা কিন্তু আসলে পদক্ষেপটা নেওয়াটা কঠিন হবে। তবে এরপরও যেটা বলছি প্রথা যেহেতু আছে, যেহেতু তারা পুশিং করেছে, আমরা এটা এক ধরনের আমাদের শক্তির প্রদর্শনেরও জায়গা থাকতে পারে, যেটা আসলে আমি জানি না নিয়ম কানুনের মধ্যে হয়তো সরাসরি না, কিন্তু যদি আমাদের এখানে পুশিং করা হয়ে থাকে, আমাদের এখান থেকে যদি পুশ ব্যাক করা হয় তাদেরকে, সেইটা হয়তো সেটার বিরুদ্ধে হয়তো ভারতের কোনো প্রতিবাদের জায়গা সহজে থাকবে না যদি আমাদের কাছে প্রমাণ থাকে যে এরা বাংলাদেশের নাগরিক না। আর যদি সেটার পরেও আরেকটা ব্যাপার থাকে যে সেখানে কেস বাই কেস বিবেচনা করার আছে, যেহেতু ভারতে যুদ্ধাবস্থার মতো একটা অবস্থা হয়েছিল, হয়তো সেটা এখন সাম্প্রতিককালে সিজ ফায়ারের পরে কিছুটা উন্নতি হবে, কিন্তু যদি সেই কারণে বাংলাদেশে তারা প্রবেশ করে থাকে তাদের আসলে কোনো ধরনের নিরাপত্তার প্রয়োজন আছে কিনা ওই ব্যক্তিদেরকে আবার জিজ্ঞেস করতে হবে। অর্থাৎ এখানে যেই ব্যক্তিরা এসেছেন তারা যেহেতু মানুষ, তাদের নিজস্ব যেহেতু মতামতের জায়গা আছে, সেটাও কিন্তু জানতে হবে যে তারা যে এসেছেন তাদেরকে কি ভারতের বিএসএফ জোর করে পুশ করেছে, তাদেরকে কি বলা হয়েছে, তারা যদি নিজেরা এসে থাকেন স্বেচ্ছায় তারা কেন এসেছেন এইটারও ডকুমেন্টেশনটা লাগবে, যাতে করে অন্তত তাদের মতামতটা সহ আমাদের নীতি নির্ধারণী পর্যায়ে সিদ্ধান্তটা নেওয়া যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস পডকাস্টে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং শ্রোতাদেরকেও ধন্যবাদ শোনার জন্য।